জাতীয় পর্যায়ের আগে স্থানীয় সরকারে ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা সম্ভব নয় বলছেন রাজনীতিবিদরা। জাতীয় ঐক্যমতের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। 14 বার সংবিধান সংশোধন হলেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সেমিনারে বক্তারা নতুন সংশোধনীতে রাষ্ট্রের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে প্রাণ গেল আরও 10 জনের। হাসপাতালে ভর্তি 886। সতর্ক হবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। এর পক্ষে মত দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদও। ইসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে এসব বক্তব্য। এ সময় সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু সুপারিশ করে নির্বাচন সংস্কার কমিশন। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। ইসি ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রাধান্য দেওয়া সহ বেশ কিছু পরামর্শ উঠে আসে সভায়। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এতে কমিশনের সক্ষমতা যেমন বাড়বে, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষারও সুযোগ তৈরি হবে। আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কয়েকটি সুপারিশ দেয়া হয় সংস্কার কমিশনকে। পরে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি তাদের বিবেচনায় আছে। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। না ভোট ফিরিয়ে আনা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। ওখানে দলীয়করণ হতে পারে, তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়, তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে যার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময় থেকে অনেক বেশি শক্তিশালী। দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল সংঘর্ষ। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমতের তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আগের সরকারের কোনো উদ্যোগই কাজে লাগেনি উল্লেখ করে তিনি বলেছেন, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা সম্ভব নয়। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত শীর্ষক সংলাপের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। দিনব্যাপী সংলাপে অংশ নেন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান প্রয়োজন। ইউ নিড টু হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপর মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করব। ইউ নিড টু হ্যাভ হুএভার ইজ ইন দ্য গভর্নমেন্ট, ইউ মাস্ট হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট যেখানে জনগণের সমর্থন থাকবে, যেটা গভর্নমেন্ট ক্যারি করতে পারবে। এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আগের সরকারের পদক্ষেপ কার্যকর হয়নি। এটি বাংলাদেশের জন্য বড় সমস্যা। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করার কথাও বলেন তিনি। 15 বছরের প্ল্যান 8 বছর পার হয়ে গেছে, কিচ্ছু হয়নি, এখন বলে জিরো। আমাদের কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অ্যালাউ করা যাবে না ভুলে যেতে যে রোহিঙ্গাদের সমস্যাটা আছে প্রতিটি ক্ষেত্রে, সেটা এমনকি রিলেভেন্ট হোক না হোক আমাদের এই ইস্যু তুলতে হবে। আমরা কিন্তু যে কোনোখানে যে কোনো মিটিং এ যাই, ওই গরু নিয়ে নদীতে ফেলার মতো নদী রচনা, ওইভাবে কিন্তু আমরা রোহিঙ্গা ইস্যুটা বলি, উত্থাপন করি সবসময়। রোহিঙ্গা প্রত্যাবর্তন যেন মিয়ানমারের জন্য লাভজনক হয়, এমন পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন এই উপদেষ্টা। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে তারা ওখানে অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে থাকতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ রাজনীতিকরণের মধ্য দিয়ে শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ফেস্টের সমাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া হবে। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চলছে বলে জানান তথ্য উপদেষ্টা। কিভাবে শিক্ষা সেক্টরকে ধ্বংস করা হয়েছে, সেটা রাজনীতিকরণ করা হয়েছে। একটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যন্ত সেখানে রাজনীতিকরণ করা হয়েছে। আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। ক্ষমতায় থাকতে যারা নির্বিচারে মানুষ খুন করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মধ্যে অনুদান বিতরণ শেষে তিনি একথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন সার্জিস। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। আমরা চাই এই খুনিদের যেন বিচার হয় এই বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো নিজেদের খেয়াল খুশি মতো 14 বার সংবিধান সংশোধন করেছে, যার কোনোটাই রাষ্ট্র ও জনগণের প্রয়োজন হয়নি। সামনে যে সংশোধনের কথা বলা হচ্ছে সেখানেও যেন তাড়াহুড়ো বা চাপিয়ে দেওয়ার মতো কিছু না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকার গঠনের পরপরই রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার মধ্যে অন্যতম সংবিধান সংস্কার। এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএসজিডি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে সংবিধানের নানান অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। আমাদের প্রচুর প্রসিডিওরস আছে, যেমন ধরো 30-35টা মৌলিক মানবাধিকারের কথা লেখা আছে, জান মাল সম্পত্তি হাবি যাবে এগুলো কথা লেখা আছে। এগুলো তো আমরা আন্তর্জাতিক যে কনভেনশন আছে এগুলো তো আমরা সাইন করে ফেলেছি অলরেডি। একটা লাইন লেখা থাকলেই হইতো। মতবিরোধ থাকবে, তর্ক থাকবে, সব থাকবে, কিন্তু জাতি হিসেবে আমরা এক থাকবো, যে জিনিসটা বঙ্গবন্ধু পারেন নাই। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক কলিমুল্লাহ বলেন, সংবিধান প্রণয়নের ক্ষেত্রেই তাড়াহুড়া করা হয়েছে, ভালো মন্দ দিক বিবেচনায় আসেনি। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়া আমাদের এখানটায় যে দলটি গঠিত হয়েছিল এবং আপামর জনসাধারণের সমর্থন নিয়ে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল, যে জেনারেশন আপনার ডিবেট করেছে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে মিসিং লিঙ্ক থেকে গেল। বিএনপি নেতা ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার লালসে সংবিধানকে অন্তত 14 বার সংশোধন করা হয়েছে। যখন যেই সরকার ক্ষমতায় এসছে সে তার ক্ষমতাকে কুক্ষিগত করতে, প্রলম্বিত করতে, চিরস্থায়ী করতে এবং নিরাপদ করতে যা যা সংশোধনী দরকার
তাই সংশোধনী আনা হয়েছে। সংবিধানে বিদ্যমান বিপরীত অবস্থা কাটানোর পাশাপাশি তাতে যেন দেশ ও জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গণমানুষের জন্য, জনগণের জন্য যেই সংশোধনীগুলো দরকার, জনগণের জীবনকে যেই সংশোধনীগুলো সরাসরি প্রভাবিত করতে পারে, এমন সংশোধনী আসলে রাজনৈতিক সরকারগুলোর কাছ থেকে আমরা তেমন একটা দেখি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় বেশ কিছু কমিশন গঠন করে সরকার। এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনেরও দাবি তোলে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমন বাস্তবতায় মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার নির্দেশনায় একটি জরিপ চালায় গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ORG কোয়েস্ট রিসার্চ। এর ফলাফল সম্পর্কে জানব মাহবুব হাসান রিপনের ডেস্ক রিপোর্টে। দেশের সংখ্যাগরিষ্ঠ 61.1% মানুষ মনে করেন 1 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ সম্পন্ন করার পরই নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করেন 65.9% মানুষ। শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে 31.9% উত্তরদাতা। নতুন নির্বাচন কমিশনের সক্ষমতা অনুযায়ী দ্রুত নির্বাচন সম্ভব কিনা সেই আশঙ্কার কথা জানালেন এই বিশেষজ্ঞ। এমন কমিশন তৈরি হলো যেটা বিগত ইমিডিয়েট পাস্ট যে কমিশনটা কাজে হলো তার চাইতে লো স্ট্যাটাস ইন এ ওয়ে। গত কমিশনে আমরা তিনজন সিনিয়র সচিব, সাবেক সচিবকে দেখেছি। এখানে লো স্ট্যাটাসের একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, এক স্ট্যাটাসের নন। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। তার সবশেষ সংস্করণ নির্বাচন কমিশন গঠন। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। পরিমাণ অর্থ পাচার করে দেশের পরিবহন সেক্টরে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা বাহন ব্যাটারি চালিত রিকশা। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি সহজলভ্য ও সাশ্রয়ী মাধ্যম হলেও বড় সমস্যারও কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। অবৈধভাবে তৈরি, ব্যবহারে অনিয়ম এবং এর ফলে সৃষ্ট দুর্ঘটনা এবং যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে এটি বন্ধের নির্দেশ এলে আন্দোলনে নামেন চালকরা। এতে বিকল্প কর্মসংস্থানের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। চাকার ধাক্কায় ঢাকায় ঘুরপাক খায় ব্যাটারি চালিত রিকশা। সময় যত গড়িয়েছে ঢাকায় ততই বেড়েছে অবৈধ এই বাহনটির সংখ্যা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী ঢাকায় প্রতিদিন প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে, যার বিস্তৃতি অলিগলি থেকে প্রধান সড়ক পর্যন্ত। এমন অবস্থায় মঙ্গলবার রাজধানীতে এর চলাচল নিষিদ্ধ করেন উচ্চ আদালত। পরদিন থেকেই এই নির্দেশনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন রিকশা চালকরা। তারা জানান, জীবিকার তাগিদে ব্যাটারি চালিত রিকশা বেছে নিয়েছেন তারা। এটি বন্ধ হলে তাদের রুটি রুজিও বন্ধ হয়ে যাবে। গাড়িটা মনে করেন কিস্তি মিস্তি ওটা কত কোটাইছে, তখন মনে করেন যে আমরা কিস্তি দেবো কেমনে, বাল বাচ্চা চলবো কেমনে। আমাদের জন্য এমন কোনো কর্মস্থান তারা করে দিতে পারে যে আমরা যেন করে খেতে পারি। শুধু চালকরা নয়, সাধারণ নাগরিকরাও ব্যাটারি চালিত রিকশা চালু রাখার পক্ষে মত দিয়েছেন। তারা বলেছেন, চালকদের জীবন জীবিকার বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে এটি বন্ধ না করে বড় রাস্তায় নিষিদ্ধ করা হোক। অটোরিকশা বন্ধ করতে গেলে তাদেরকে নতুন কোনো ব্যবস্থা করে দেয়া যায় কিনা জীবিকা নির্বাহের, সেই ব্যাপারটা নিয়ে আসলে সরকারের যে উচ্চ মহল তাদের আসলে চিন্তা করা উচিত। যাতে সমস্যা না হয় সমাধানের জন্য সমাধানে বৈশা একটা এরিয়া করে দিব যে এই রোডে এই রোডে চলতে পারে না, মেইন রোডে। সময়ের পালাক্রমে ঢাকা শহরে বাড়ছে অটোরিকশার চাপ, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই এটি বন্ধের নির্দেশ আসলে আন্দোলনে নামেন চালকেরা। তাই তাদের দাবি ব্যতিক্রম একটি কর্মসংস্থানের। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে।
একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 938 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85,712 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 81,456 জন, মারা গেছেন 448 জন। 80-র দশকে জনপ্রিয়তা পাওয়া ডাক দিয়েছেন দয়াল আমারে গানের গীতিকার হিসেবে প্রয়াত সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজের নামে কপিরাইট সনদ দিয়েছে কপিরাইট অফিস। একই সঙ্গে মরহুম সৈয়দ আসাদুদ্দৌলা সিরাজের উত্তরাধিকারীদের পক্ষে গানটির কপিরাইট সনদও ইস্যু করা হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় DRU মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। তারা জানান, বিষয়টি সুরাহার জন্য নয়, প্রতিষ্ঠানকে আইনি নোটিশও দেওয়া হয়েছে। আমাদের এই গানের যিনি স্রষ্টা, গীতিকার এবং সুরকার সৈয়দ আসাদুল্লাহ সিরাজি, তার পক্ষে কপিরাইট রেজিস্ট্রেশন ইস্যু করা হয় বিগত 2021 সালে এবং সেখানে তাকে এই গানটির সুরকার এবং গীতিকার হিসেবে ডিক্লারেশন দেওয়া হয় এবং তারপর থেকে আমরা দেখেছি আমাদের যে কপিরাইট আইনটি সেটাকে কোনোভাবে গ্রাহ্য করা হচ্ছে না। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলফাজ সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির 6টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 5টি বাস নিরাপদে চলে গেলেও একটি বাস উদয়খালী বাজারে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে 3 শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন, একজন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত বাকি 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। খুবই খারাপ লাগছে। আমি জানি না যে যারা মারা গেছে তাদের গার্ডিয়ান কিভাবে এটা মানসিকভাবে অ্যাকসেপ্ট করবে। ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছেন, কারো গাফিলতি আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে। তদন্তে ওটা বেরিয়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে করা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সিন্ডিকেট ভেঙে বাজার দর সহনীয় করা, স্থানীয় পণ্য বাজারজাতকরণের সুবিধার ক্ষেত্রে নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন বক্তারা। উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ আবু আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা। এসিআই ফুডস লিমিটেড বাজারে আনলো পিওর ফর্টিফাইড চাল। এসিআই সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে নতুন মোড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানায়, এবারে প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফর্টিফাইড চাল ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ দলা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বক্তারা বলেন, ফর্টিফাইড চাল ভোক্তাদের দৈনন্দিন স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে ভূমিকা পালন করবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের হাফেজদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করবে বেসরকারি প্রতিষ্ঠান টিকে গ্রুপ। রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের ডিরেক্টর
মোফাজ্জেল হক বিজয়ীদের জন্য উমরা করার সুযোগ এবং স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনার সুযোগ সহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অ্যাডমিন অফিসার আলমাস রাইসুল গনি এবং হেড অফ ব্র্যান্ড কমিউনিকেশন ইব্রাহিম খলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধে আবারও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। এরই মধ্যে ডনেস্কের একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে মস্কো। এদিকে রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আমেরিকার অনুমতির পরপরই নড়েচড়ে বসে পুতিন প্রশাসন। এরই মধ্যে পশ্চিমাদের বড় হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার কাছে যেসব অস্ত্র আছে বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলেও জানান পুতিন। এর আগে ইউক্রেনের নিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক মিসাইল ছড়ে মস্কো। ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলার পাল্টা জবাবেই এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডনেস্কের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অঞ্চলটি একটি ত্বরান্বিত অগ্রগতির সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ। পুতিনের পক্ষ নিয়ে এরই মধ্যে উত্তর কোরিয়ার 10,000 সেনা অবস্থান নিয়েছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে। এসব সেনারা সীমান্ত দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে। অন্যদিকে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর ঝুঁকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ঘোষণা দিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত রাখতে বিশ্ব নেতাদের হস্তক্ষেপও চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার উশু। ষষ্ঠ চায়না বাংলাদেশ অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আর্মি স্টেডিয়ামে 28টি গোল্ড মেডেল পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর 2টি গোল্ড পদক পেয়ে রানার আপ হয়েছে বিকেএসপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ বিন আশিক, চীনা অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর মি লি শেপিং ও উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন সহ অন্যান্যরা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় পর্যায়ের আগে স্থানীয় সরকারে ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা সম্ভব নয় বলছেন রাজনীতিবিদরা। জাতীয় ঐক্যমতের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। 14 বার সংবিধান সংশোধন হলেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সেমিনারে বক্তারা নতুন সংশোধনীতে রাষ্ট্রের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার তাগিদ। এবং ডেঙ্গুতে প্রাণ গেল আরো 10 জনের, হাসপাতালে ভর্তি 886, সতর্ক হবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।